ওকে, তাহলে ওই মাঝখানে দুইটা টপিক বাদ থাকলো, সেটা হচ্ছে যে মহাকর্ষ সূত্রের প্রয়োগ করে সুষম নিরেট গোলকের বাইরে কোনো বিন্দুতে মহাকর্ষ বিভব আর প্রাবল্য নির্ণয়, আর হচ্ছে নিরেট গোলকের পৃষ্ঠে কোনো বিন্দুতে বিভব বা প্রাবল্য নির্ণয়। এটা নর্মালি মানে প্রমাণটা খুব একটা ইম্পর্টেন্ট না, অঙ্কও খুব একটা আসে না এটা দিয়ে। সো আগে যেটা ইম্পর্টেন্ট টপিক সেটা একটু পড়াই, আর সহজ টপিক সেটা হচ্ছে মুক্তিবেগ। এইটা দিয়ে শুরু করতেছি, এটা থেকে অঙ্ক আসেই, মাস্ট থাকবেই। আচ্ছা, মুক্তিবেগ বা এস্কেপ ভেলোসিটি বলে, মুক্তিবেগ ইংলিশটা হচ্ছে এস্কেপ ভেলোসিটি। এটাকে আমরা ভিই দিয়ে দেখাবো, ভিই দিয়ে দেখাবো। ওকে, এই জিনিসটা কি? এটা হচ্ছে একটা বস্তুকে আমরা যদি পৃথিবী সবসময় আরেকটা এর উপরে কোনো একটা বস্তুকে টানতে থাকে কেন্দ্রের দিকে, তো একটা বস্তুকে যদি এই পৃথিবীর মহাকর্ষ বল বা এই অভিকর্ষ বল, যেটা পৃথিবীর উপর অন্য বস্তুর বল, এই বলটাকে ছিন্ন করে আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে এইটাকে এই মহাকর্ষ বলের বাইরে এমন বেগ দিব যে বেগে এই বস্তুটাকে নিক্ষেপ করলে ওই বস্তুটা আর পৃথিবীতে ফিরে আসবে না, মানে মহাকর্ষ বল তাকে আবার টেনে এখানে ব্যাক করতে পারবে না। সে মহাকর্ষ বলটাকে ছিন্ন করে বা পৃথিবীর অভিকর্ষ বলটাকে ছিন্ন করে সেই পৃথিবী থেকে চলে যাবে, সেটা আর ফিরে আসবে না। এরকম যদি হয় তখন ওই বেগটাকে আমরা বলবো মুক্তিবেগ। তার মানে সর্বনিম্ন যে বেগ দিয়ে একটা বস্তুকে ছুঁড়ে মারলে সেটা আবার পৃথিবীতে ব্যাক করবে না, সেই বেগটাকে আমরা বলবো মুক্তিবেগ বা এস্কেপ ভেলোসিটি। আমরা ব্যাক করবে না মানে আমরা ওই এই রকেট বা ইসের ক্ষেত্রে কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে এই কাজগুলো করতেছি, সেগুলোকে পাঠাই দিচ্ছি স্পেসে, মহাকাশে পাঠাই দিচ্ছি, সেটা পৃথিবীর আকর্ষণে সে আবার ফিরে আসবে না। তো পৃথিবীর আকর্ষণকে সে ছিন্ন করে যেতে, হ্যাঁ সেটা হচ্ছে মুক্তিবেগ। মিনিমাম ওই বেগ দেওয়া লাগবে, এর চেয়ে বেশি দিলে তো যাবেই। সর্বনিম্ন যে বেগ দিলে একটা বস্তু পৃথিবীর আকর্ষণ বলটাকে ছিন্ন করে বাইরে চলে যেতে পারবে, মহাকাশে চলে যেতে পারবে, সেই বেগটাকে আমরা বলবো মুক্তিবেগ। তো এই বেগটা কেমনে নির্ণয় করা যায় সেটা আমরা এখন নির্ণয় করব। তো আমরা ধরে নিলাম যে এইটা পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে কোথাও একটা বস্তু আছে। এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে স্মল আর, আর দূরত্বে কোথাও একটা বস্তু আছে, আর এই পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম, আর ওই বস্তুর ভর হচ্ছে স্মল এম। ওকে, এখন এই বস্তুটাকে পৃথিবী যে বলে টানতিছে সেটার মান হচ্ছে এই এফ জি দিয়ে যদি দেখাই, সেটা হচ্ছে জি এম এম ডিভাইডেড বাই স্মল আর স্কোয়ার। এই বল দিয়ে পৃথিবীটা ওকে তার কেন্দ্রের দিকে টানতিছে। এইটুক বুঝছিস নাকি বুঝু? আচ্ছা, এখন আমরা এই বস্তুটাকে একটু ক্ষুদ্র দূরত্ব ধর এইখানে পাঠাইতে চাই, এই ডি আর দূরত্ব এইটুক পাঠাইতে চাই, এখানে নিয়ে আসতে চাই। তাহলে এইটুক সরাইতে গেলে আমার কিছু কাজ করা লাগবে। সেই কাজটা কত? সেটা যদি ডি ডাব্লিউ হয়, এটা যদি ডি ডাব্লিউ হয়, যেহেতু পৃথিবীটাকে এই বল দ্বারা টানতেছে, তাইলে এই বলের বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে। তার মানে ব্যাপারটা এরকম হবে, মানে এই বলের সমান বল দেওয়া লাগবে এফ ডি আর, এফ জি আর কি, এটার এফ জি দিয়েও লিখতে পারি, এফ জি ডি আর। পৃথিবী যেহেতু তাকে এফ বল দিয়ে টানতেছে, এই যে এই বল দিয়ে টানতেছে, তাহলে এখন এই বস্তুটাকে যদি আমি একটু এইখানে সরাই নিয়ে আসতে চাই, ওই বলের সমান বল দিয়ে তাকে উপরে নিয়ে যেতে হবে, ওই বলের সমান বল দিয়ে তাকে উপরে নিয়ে যেতে হবে। এটা বোঝা যায় কিনা? ওকে, তো এইটাই যে তাইলে আমার যেটুকু কাজ করা লাগবে সেই কাজটা হচ্ছে ডি ডাব্লিউ যদি বলি, সেটা হবে ওই এফ আর ডি আর। ওকে, আচ্ছা, মানে এফ এক্স কাজ আর কি। তো এবার এই কাজটুকুকে আমি এভাবে লিখতে পারি এখন, যে ডি ডাব্লিউ এখানে ওই মানটা বসাই দিই, তাহলে আসতেছে জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ডি আর, এটা পাইলাম।
এখন আমি চাচ্ছি ওকে পৃথিবীর পৃষ্ঠ থেকে পাঠাই দিব কোথায়, মহাশূন্যে, আই মিন ইনফিনিটিতে পাঠাই দিব। তো তার জন্য আমাকে টোটাল কত কাজ করতে হবে সেইটা যদি আমি বের করতে চাই, তাহলে আমার টোটাল ডাব্লিউটা কত আসতেছে। আমি এই ডিডাব্লিউ থাকলো, এইটাকে মুছলাম। এখন আমার টোটাল কাজ করতে যাচ্ছি, কোথায় পাঠাবো, পাঠাবো হচ্ছে একদম এই যে, ও সর্বনিম্ন কই থাকতে পারে, সর্বনিম্ন থাকতে পারে এইখানে, মানে পৃথিবীর ব্যাসার্ধে থাকতে পারে, আর সর্বোচ্চ তাকে পাঠাই দেব ইনফিনিটিতে। তার মানে এবার মোট কাজ হবে আমার এই জি এম এম বাই আর স্কোয়ার ডি আর, এটা ছিল ডিডাব্লিউ, এটাকে ইন্টিগ্রেশন করব, লিমিট কত হবে, আর সর্বনিম্ন হইতে পারে এই ব্যাসার্ধের সমান, এই আরটা মানে বস্তুটা সর্বনিম্ন এই পৃথিবীর পৃষ্ঠে থাকতে পারে, সর্বোচ্চ ইনফিনিটিতে থাকতে পারে, তার মানে আর থেকে ইনফিনিটি পর্যন্ত পাঠাইতে হবে বস্তুটাকে। তার জন্য আমার কত কাজ করা লাগবে সেটা দেখব। এটুকু বুঝছিস পূজা? আচ্ছা, এখন ইন্টিগ্রেশন করি। ইন্টিগ্রেশন যদি করি তাইলে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে, এইখানে জি এম আর এই এম এম এইটুক, জি এম এম এইটুক কনস্ট্যান্ট, এইটুককে বাইরে নিয়ে আসি, জি এম এম ভিতরে থাকতেছে 1/r² ডি আর, আর এখানে আর থেকে ইনফিনিটি। হয়েছে? ওকে, তাহলে এবার ওইটাকে যদি ইন্টিগ্রেশন করি আমরা, তার পরের লাইন যেটা আসতেছে, পরের লাইন আসতেছে জি এম এম আর 1/r² dr কে ইন্টিগ্রেশন করলে -1/r, আর লিমিটটা রয়ে গেছে সেটা হচ্ছে আর থেকে ইনফিনিটি। তাহলে এবার মান বসাই দেই, জি এম এম সরি জি এম এম একবার বসবে হচ্ছে -1/ইনফিনিটি, আপার লিমিট হচ্ছে ইনফিনিটি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাস সূত্রের মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, আর এখানে হচ্ছে 1/r। তার মানে এরকম আসতেছে ডাব্লিউ ইকুয়ালস টু জি এম এম ইন্টু, এটা তো 0 চলে আসতেছে, আর ওটা হচ্ছে 1/r, তার মানে জাস্ট, সুতরাং ডাব্লিউ ইকুয়ালস টু আসতেছে জি এম এম, একবারে লিখি, জি এম এম ডিভাইডেড বাই আর। এটা আসতেছে মোট কাজের পরিমাণ। আমরা ওই বস্তুটাকে যখন একদম মহাশূন্যে পাঠাই দিতে যাচ্ছি, তখন আমার ওই বস্তু দ্বারা মোট কাজের পরিমাণ এইটা হবে, বা এই পরিমাণ কাজ করতে হবে, বা বস্তুর উপরে এই পরিমাণ কাজ করা লাগবে। তো এখন আমরা যদি এই পরিমাণ কাজ করি, যে কাজ করলাম বস্তুটার উপরে, এইটাই বস্তুকে গতিশক্তি দিবে, তাই তো? কৃত কাজ ইকুয়ালস টু গতি শক্তি, এটাই তো ছিল। আমি বস্তুর উপরে যে কাজ করব সেটাই বস্তুর গতিশক্তিতে রূপান্তর হবে, তার মানে এই কাজটা পুরাটা বস্তুর গতিশক্তিতে রূপান্তরিত হবে। তো এখন বস্তুর গতিশক্তি যদি এই সাইডে লিখতেছি, বস্তুর গতিশক্তি ½ mv², তাহলে এই ডাব্লিউটা কিসে কনভার্ট হবে, বস্তুর গতিশক্তিতে কনভার্ট হবে, ই কে। তো এখানে ডাব্লিউ হচ্ছে জি এম এম ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু, গতিশক্তি হচ্ছে ½ mv², এই ভিটাকেই আমরা বলতেছি মুক্তিবেগ, তো এটাকে ভিই দিয়ে দিচ্ছি, যে এই পরিমাণ গতিশক্তি তাকে দেওয়া লাগবে, তার মুক্তিবেগের ভিই যে সাইনটা ছিল সেটা, ওই বেগটা এখানে মুক্তিবেগের সমান। ওকে, তাইলে এইবার এই ভিই সমান সমান কত আসতেছে আমরা যদি একটু দেখি, তাইলে আড়াআড়ি করলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, এম এম কাটা যাচ্ছে, থাকতেছে ভিই সমান সমান এইখানে 2 গুণ হয়ে যাচ্ছে, মানে উপরে আসতেছে 2gm ডিভাইডেড বাই আর, আর রুট হয়ে যাচ্ছে, এইটা আসতেছে মুক্তিবেগের রাশিমালা, মানে বস্তুটাকে যে বেগে ছুঁড়ে মারা লাগবে পৃথিবীর পৃষ্ঠ থেকে, সেইটা এই রাশি থেকে, এই সমীকরণ থেকে আমরা বের করতে পারবো। এখন এই সমীকরণটাকে আমরা আরেকটু চেঞ্জ করতে পারি, কিভাবে সেটা হচ্ছে, আমরা আবার জানি
জি ইকুয়ালস টু, এই যে পৃথিবীর পৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণ জি ইকুয়ালস টু ছিল gm/r²। তো এখান থেকে লেখা যায় gm সমান সমান gr²। এই জিনিসটাকে যদি আমরা এই gm সমান সমান যে gr², এইটাকে যদি আমরা এই gm এর জায়গায় বসাই দিই তাহলে কি আসতেছে? তাহলে আসতেছে ve ইকুয়ালস টু √2, gm এর জায়গায় বসাই দিচ্ছি gr² ডিভাইডেড বাই r, তার মানে এরকম আসতেছে সমীকরণটা ve ইকুয়ালস টু √2 gr। ওকে, তাহলে এই দুইটা দিয়েই আমরা মুক্তিবেগের রাশিমালা নির্ণয় করতে পারবো। যদি এটা পৃথিবীর জন্য হয় তাহলে এই এমটা হবে পৃথিবীর ভর, মানে সেটা যে গ্রহ থেকে ছুঁড়ে মারা হবে সেই গ্রহের ভর। পৃথিবী থেকে ছুঁড়ে মারা হলে পৃথিবীর ভর, পৃথিবী থেকে ছুঁড়ে মারা হলে পৃথিবীর ব্যাসার্ধ। যদি বস্তুটাকে চাঁদ থেকে ছুঁড়ে মারা হয় তাহলে চাঁদের ভর চাঁদের ব্যাসার্ধ। এরকম এইখানে পৃথিবী থেকে ছুঁড়ে মারা হলে পৃথিবীর ব্যাসার্ধ, এই জিটা হবে ওই গ্রহের পৃষ্ঠে যে জি এর মান। এই জি সব পৃথিবী থেকে ছুঁড়ে মারা হলে পৃথিবীর জন্য 9.8, চাঁদ থেকে ছুঁড়ে মারা হলে সেটা চাঁদের জন্য, যেটা চাঁদের জন্য পৃথিবীর এক মানে 1/6 ওটা ভর, মানে আর কি পৃথিবীর জি এর মান যদি 9.8 এরকে 6 দিয়ে ভাগ দিলে যেটা আসবে মানে 1/6 হয় চাঁদে নর্মালি। ওকে, নাইলে ক্লু দেওয়া থাকবে, বের করে নিতে পারবি, সমস্যা নাই। তো এবার আসি, আমরা দেখতে চাচ্ছি যে পৃথিবীতে একটা বস্তু যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে ছুঁড়ে মারতে চাই, সর্বনিম্ন কত বেগে ছুঁড়ে মারলে সে আর পৃথিবীতে ফিরে আসবে না, সেটা যদি আমরা একটু বের করতে চাই, এখানে মানগুলা বসাই। কারণ পৃথিবীর ভর জানি, পৃথিবীর ব্যাসার্ধর মানও জানি। তো সেটা যদি আমরা বসাই ওখানে, বা এইটাতেও বসাইতে পারি, এটা যদি বসাই যে ভিই ইকুয়ালস টু হচ্ছে √2, জি হচ্ছে 9.8 আর আর হচ্ছে 6 মানে 64,000 কিলোমিটার, মানে 6,400 কিলোমিটার, মানে 6,400 ইন্টু 1,000 মিটারে যদি নেই, তাহলে এইটা হিসাব করলে যা আসবে সেটা হচ্ছে 11,200 মিটার পার সেকেন্ড। এটাকে যদি আমরা কিলোমিটারে নেই তাহলে এটা আসবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এত বেগ দিয়ে কোনো একটা বস্তুকে যদি আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে ছুঁড়ে মারি, সে আর পৃথিবীতে ব্যাক করবে না। এর চেয়ে বেশি বেগ দিলে তো সে অবশ্যই যাবে। পূজা এটুকু বুঝছিস? ওকে, এটা নিয়ে অঙ্ক আসে, কখনো কখনো এই প্রুফটাও আসে, মুক্তিবেগের রাশিমালা নির্ণয় করা। আচ্ছা, এখন আমরা এই আরো কয়েকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ, স্যাটেলাইট যেটাকে বলি আমরা। সেই স্যাটেলাইট যখন পৃথিবীকে প্রদক্ষিণ করতেছে, তো তখন সেটা কত বেগে প্রদক্ষিণ করতেছে, তার পর্যায়কাল কত, সে কত উচ্চতায় আছে, এগুলো আমরা বের করতে পারবো বিভিন্ন রাশিমালার মাধ্যমে। এগুলা থেকেও অঙ্ক আসে, তো এখন ওটা দেখতেছি। তো সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগ বা স্যাটেলাইট আর কি, কৃত্রিম উপগ্রহের। আচ্ছা, ফার্স্ট কৃত্রিম উপগ্রহ লিখি। ফার্স্টে আমরা বেগ দেখব, তারপর পর্যায়কাল দেখব, এভাবে একটার পর একটা দেখে যাব। ফার্স্টে বেগের রাশিমালা আর কি। তো বেগের রাশিমালা নির্ণয় করার জন্য আবার সেই একটা চিত্র আঁকি। এটা ধরলাম সে পৃথিবী, এই পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম, এর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। এখন এই পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠ থেকে আর কি, কেন্দ্র থেকে না, পৃষ্ঠ থেকে ধর এই উচ্চতায়, এইখানে এইখানে একটা স্যাটেলাইট, এটা এস দিয়ে, আচ্ছা এস দিয়ে স্যাটেলাইট বুঝাইলাম। এই স্যাটেলাইটটা একটা কক্ষপথে এই পৃথিবীটাকে আবর্তন করতেছে, এটা হচ্ছে তার কক্ষপথ। তো স্যাটেলাইটটা পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় আছে, এইটুক হচ্ছে এই উচ্চতা। আর টোটালটা যদি চিন্তা করি, সে কেন্দ্র থেকে কত দূরে আছে, সেটা হবে হচ্ছে এইটুক হবে আর প্লাস এ।
এখন এই পৃথিবীকে প্রদক্ষিণ করতেছে। তো আমরা যেটা নির্ণয় করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা নির্ণয় করব কত বেগে, তার ভি নির্ণয় করব, তারপরে তার পর্যায়কাল নির্ণয় করব, এবং সে কত উচ্চতায় আছে পৃথিবীর পৃষ্ঠ থেকে সেটাও নির্ণয় করব। আচ্ছা, তো প্রথমে আমরা এই আচ্ছা, এই স্যাটেলাইটটার ভর যদি স্মল এম হয়, স্যাটেলাইটটার ভর হচ্ছে স্মল এম, তাই যদি হয় তাইলে পৃথিবী তাকে যে বলে টানতিছে সেটা হচ্ছে এফ জি ইকুয়ালস টু জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ দূরত্বে আছে তারা, আর প্লাস এইচ হোল স্কয়ার। এটা হচ্ছে পৃথিবী তাকে যে বলে টানতিছে। এখন এটা আবার একটা বৃত্তাকার পথে ঘুরতিছে, বৃত্তাকার পথের ব্যাসার্ধ হচ্ছে আর প্লাস এইচ, এরকম একটা ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতিছে। আবার আমরা জানি বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকলে কেন্দ্রের দিকে যে বল কাজ করে সেটাকে আমরা কেন্দ্রমুখী বল বলি। এই গ্রহটার উপরে যে কেন্দ্রমুখী বল কাজ করতেছে সেটাকে যদি আমরা এফ সি দিয়ে দেখাই, সেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর ছিল, মানে এম ছিল যে বস্তু ঘুরতেছে তার ভর, ভি ছিল ওই বস্তুর বেগ, আর আর স্কোয়ারটা ছিল ওই যে কক্ষপথে ঘুরতেছে তার ব্যাসার্ধ। তাহলে এইরকম কক্ষপথে যার ব্যাসার্ধ হচ্ছে আর প্লাস এইচ, তাহলে এম ভি স্কোয়ার বাই আর, এটা হচ্ছে তার কেন্দ্রমুখী বল। তো এই মহাকর্ষ বলটাই যেটা আকর্ষণধর্মী ছিল এটাই এখানে কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করতেছে। মহাকর্ষ বলটাই এটাকে বস্তুটাকে এই পথে ঘুরাচ্ছে। তার মানে এখানে মহাকর্ষ বল যা, কেন্দ্রমুখী বলটাও তাই, দুইটা সমান। তাহলে আমি যদি দুইটাকে ইকুয়াল করে লিখি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস হোল স্কোয়ার ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর প্লাস এইচ। এটা লেখা যায়। তাহলে এখান থেকে উভয় পক্ষ থেকে যদি আমি এম কে কাটাকাটি করে দিই আর আর প্লাস এইচ একটা কাটাকাটি যায়, তাহলে ভি সমান সমান এটা আসবে রুট জি এম বাই আর প্লাস এইচ, রুট জি এম বাই আর প্লাস এইচ। এইটা আসতেছে হচ্ছে ভি এর রাশিমালা। এটুকু হয়েছে? ওকে। তো এইটাকে আমরা চাইলে আরেকটু মডিফাই করেও লিখতে পারি, সেটা হচ্ছে আমরা চাইলে এই রাশিমালাটাকে এবার এরকম বানাইতে পারি, আমি যদি উপরে আর নিচে আর স্কোয়ার দিয়ে ভাগ দেই, আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর স্কোয়ার, এরকম উপরে আর নিচে যদি আর স্কোয়ার দিয়ে ভাগ দিই তাহলে যেটা আসতেছে এই জি এম বাই আর স্কোয়ার মানে আবার ছিল জি, তার মানে ওইখানে চলে আসতেছে, উপরে চলে আসতেছে জি, আর নিচে আসতেছে, আচ্ছা এভাবে লিখতেছি আগে, নিচে আসতেছে আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো আর স্কোয়ার আবার রুট উঠাই গেলে আর স্কোয়ারটা শুধু আর হয়ে যাবে, যেটা রুটের বাইরে চলে আসবে। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে এই আর স্কোয়ার এটার থেকে রুট চলে গেলে 1/r হয়ে গেল আর কি এটা। আর এখানে থাকতেছে হচ্ছে, আচ্ছা এই আর তো উপরে চলে আসবে না, না ঠিক আছে, না আর তো উপরেই চলে আসতেছে 1/r, হ্যাঁ আর উপরে চলে আসতেছে, আর উপরে চলে আসতেছে এই আর স্কোয়ার যদি রুট উঠে যায় আর থাকতেছে শুধুমাত্র ভিতরে জি বাই ডিভাইডেড আর প্লাস এইচ। এভাবে ওইটাকে আমরা লিখতে পারবো। এই ভিই রাশিমালাটা, বা সরি ভি এর রাশিমালাটা, কৃত্রিম উপগ্রহের বেগের রাশিমালাটা আমরা এইভাবেও লিখতে পারবো। তো আমরা দুইটা সমীকরণ পাইলাম, এটা একটা, এখানে ভি লিখে দিই, এটা আর একটা, এটা একটা, এটা একটা। এটুকু হয়েছে কিনা? আচ্ছা, এখন এই কৃত্রিম উপগ্রহটার পর্যায়কাল কত, সে পৃথিবীর চারদিকে যে ঘুরতিছে কতক্ষণ সময় নিয়ে একটা পূর্ণ ঘূর্ণন সে সম্পন্ন করতেছে সেটা যদি বের করতে চাই, আমরা জানি যে পর্যায়কাল হচ্ছে সে পুরা একবার ওই কক্ষপথটা প্রদক্ষিণ করে আসবে। তাইলে কক্ষপথের পুরাটা প্রদক্ষিণ করতে তার কতটুকু দূরত্ব অতিক্রম করা লাগবে সেটা হচ্ছে ওই পরিধির সমান, কক্ষপথের পরিধির সমান।
তো এই কক্ষপথটা ছিল কত ব্যাসার্ধের? সেটা ছিল আর প্লাস এইচ ব্যাসার্ধের। তাহলে এটার পরিধি হবে 2 পাই আর প্লাস এইচ। তার মানে কক্ষপথটার পরিধি হচ্ছে 2 পাই আর প্লাস এইচ। এটা হচ্ছে পরিধি। এই পরিধি অতিক্রম করতে হবে কত সময়ে? তার ওই যে পর্যায়কাল টি সময়ে, যেটা হচ্ছে ক্যাপিটাল টি, ওই টি সময় নিয়ে, পর্যায়কালের সমান সময় নিয়ে সে পুরা বৃত্তটা বা কক্ষপথটাকে সে অতিক্রম করবে। তার মানে দূরত্ব এত, আর পর্যায়কাল যেটাকে আমরা টি বলতেছি, আমরা টি সমান সমান জানি, সময় সমান সমান জানি দূরত্ব বাই বেগ। আই মিন টি ইকুয়ালস টু এস বাই ভি ছিল। এখানে এসটা হচ্ছে কক্ষপথের পুরাটার পরিধি, আর বেগ হচ্ছে এই যে যে বেগে সে প্রদক্ষিণ করতেছে, আর এটা হচ্ছে সময় টি, যেটা পর্যায়কালের সমান। তাহলে এইখান থেকে আমরা চাইলে ভি এর টি এর মান বের করে ফেলতে পারবো। 2 পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই ভি, ওখান থেকে ভি বের করে নিয়ে এই সমীকরণ দিয়ে আমরা পর্যায়কালের মান বের করে ফেলতে পারবো। এটুক হয়েছে কি? ওকে, আমরা এটাকে আরেকটু করে লিখতে পারি। আমরা যদি এখান থেকে মানটা বসাই দিই, তাহলে এই সমীকরণটা, যদিও পরীক্ষায় আসলে তুই আগে ভি বের করে এখানে বসাই দিতে পারিস, সেটাও করতে পারিস, অথবা তাদের সমীকরণটা একটু জটিল হবে, মনে রাখা একটু কঠিন হবে, কিন্তু ওটা দিয়েও করা যাবে। আমরা যদি এখানে ভি এর মানটা বসাই দিই, ভি যেটা আসতেছে সেটা যদি এখানে বসাই দিই, তাহলে সমীকরণটা কেমন দাঁড়ায়? টি ইকুয়ালস টু হচ্ছে এরকম, উপরে 2 পাই আর প্লাস এইচ, আর নিচে হচ্ছে এই পুরাটা বসাই দিচ্ছি, যে ভি ছিল হচ্ছে রুট জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, এরকম। ওকে, তাহলে এবার এইখানে হচ্ছে রুট আর প্লাস এইচ, এটা যদি উপরে চলে যায় এরকম হয়ে যাবে। আচ্ছা, আমাদের মনে হয় না ওই কঠিন করে মনে রাখার দরকার নেই, এভাবে আমরা করব। তো আমরা এখন আরেকটা কাজ করি, যেটা হচ্ছে বেগ নির্ণয় করলাম, পর্যায়কাল নির্ণয় করলাম, আরেকটা জিনিস বাদ আছে, সেটা হচ্ছে কত উচ্চতায় আছে সেটা নির্ণয় করব। কত উচ্চতায় আছে সেটা নির্ণয় করবো, এই এইচ নির্ণয় করতে চাই। যদি এইচ নির্ণয় করতে চাই, তাহলে আমরা একটা কাজ করি, এইচটা যেহেতু রুটের মধ্যে আছে, আমরা উভয় পক্ষে স্কোয়ার করি, উভয় পক্ষে স্কোয়ার করতেছি। উভয় পক্ষে যদি স্কোয়ার করি, তাহলে টি স্কোয়ার ওই সাইডে আসতেছে 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ হোল স্কোয়ার, আর নিচে আসতেছে জিএম বাই আর প্লাস এইচ। এবার এটাকে যদি উল্টায় দেই, তাহলে এরকম আসতেছে, টি স্কোয়ার ইকুয়ালস টু আর প্লাস এইচ উপরে চলে যাচ্ছে, তাহলে উপরে হয়ে যাচ্ছে 4 পাই স্কোয়ার জি আর প্লাস এইচ হোল কিউব, আর প্লাস এইচ, এটা উপরে চলে যাওয়াতে এটা কিউব হয়ে গেল, আর নিচে আসছে ডিভাইডেড বাই জি এম। তো এই যে এই সমীকরণটা থেকে, আই মিন এখান থেকে লেখা যায় টি ইকুয়ালস টু রুট 4 পাই স্কোয়ার, মানে এরকম থাকতেছে 4 পাই স্কোয়ার, মানে ওই যে যেটা বললাম যে কঠিন একটা আকৃতি দেওয়া যায়, সেই আকৃতিটা নিয়ে আসলাম আর কি। তো 4 পাই স্কোয়ারকে যদি বলি, তাহলে 4 পাই, এই সমীকরণ দিয়েও আমরা টি এর মানটা বের করতে পারবো, তবে আমার মনে হয় এটা মনে রাখার চেয়ে ওটাই সোজা, ভি বের করে জাস্ট 2 পাই আর এইচ, এটা মনে রাখা যায়। তো এখন আমি এই লাইনটা থেকেই আর প্লাস এইচ এর মান বের করব, এটাও লিখলাম, টি এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। এখন এখান থেকে আমি এইচ এর মানটা বের করতে চাই। তো এইচ এর মানটা যদি বের করতে চাই, তাহলে আমি এই সমীকরণে আর প্লাস এইচটাকে এক পাশে নিয়ে যাই। এই সমীকরণটার আর প্লাস এইচ কে এক পাশে নিয়ে আসতেছি, আর প্লাস এইচ কিউবকে এক পাশে রাখি, আর প্লাস এইচ হোল কিউব। তো ওই সাইডে এই টি স্কোয়ারের সাথে চলে যাচ্ছে জিএম, তাহলে ওই সাইডে আসতেছে জি এম টি স্কোয়ার, আর 4 পাই আর স্কোয়ার নিচে চলে যাচ্ছে 4 পাই স্কোয়ার, এরকম আসতেছে। তো এখান থেকে কিউবটাকে ওই পাশে পাঠাই দিলে
এরকম হয়ে যাচ্ছে আর প্লাস এইচ ইকুয়ালস টু এই কিউবিক, আচ্ছা এটাকে 1/3 আকারে লিখে দেই, জি এম টি স্কোয়ার 4πr², এই ওই পাশে কিউবিক রুট মানে পাওয়ার 1/3 চলে আসলো, কিউবটা ওই পাশে যাওয়াতে পাওয়ার 1/3 চলে আসছে। আমার লাগবে এইচ, তার মানে পরের লাইনে, সুতরাং এইচ ইকুয়ালস টু আসতেছে এই জি এম টি স্কোয়ার ডিভাইডেড বাই 4π² হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস আর। এই সমীকরণ দিয়ে আমরা কত উচ্চতায় উপগ্রহটা আছে সেটা বের করে ফেলতে পারবো। এই সমীকরণ দিয়ে আমরা কত উচ্চতায় উপগ্রহটা আছে সেটা বের করে ফেলতে পারবো। একটু বুঝছিস নাকি পূজা? আচ্ছা, তাইলে আমরা প্রথমে ভি এর সমীকরণ পাইছিলাম এরকম, রুট জিএম বাই আর প্লাস এইচ, ওইটাকে আরেকভাবে লিখছিলাম, তবে ওইটার চেয়ে এটাই সোজা। তো এটা পাইছিলাম ভি এর সমীকরণ। টি এরও দুইভাবে লেখা যায়, দুইটার মধ্যে এইটারই মনে রাখা বেশি বেটার, আর এইচ এর এইটা। তো এখন কথা হচ্ছে, তুই চাইলে পরীক্ষায় এইচ বের করতে বললে এইটা না করে এরকম করে এইখান থেকেও এইচ বের করতে পারিস, যেটা ইচ্ছা, আসলে সব জায়গায় এইচ আছে, কিন্তু সরাসরি বের করতে চাইলে এটা দিয়ে বের করা যাবে। এখন মাঝে মাঝে এই কৃত্রিম উপগ্রহের মধ্যে কিছু কৃত্রিম উপগ্রহ হচ্ছে এরকম যেটার পর্যায়কাল 24 ঘন্টা, আই মিন সে একদম পৃথিবীর আহ্নিক গতির সাথে, মানে ওইটা পৃথিবীর সাপেক্ষে সবসময় স্থির। পৃথিবীর আহ্নিক গতি, পৃথিবীর নিজ অক্ষের উপরে একবার ঘুরতে সময় নেয় হচ্ছে 24 ঘন্টা, সেও পৃথিবীর চারদিকে 24 ঘন্টা একবার ঘুরে, তার পৃথিবীর সাপেক্ষে সে সবসময় স্থির। মানে তাকে যদি আজকে যেখানে দেখা যাবে, এখন যেখানে দেখা যাবে একটু পরেও সে সেখানেই থাকবে, কারণ পৃথিবীর সাথে সাথেই সে ঘুরতেছে। তো যেসব উপগ্রহের পর্যায়কাল হচ্ছে 24 ঘন্টা, সেগুলাকে আমরা বলি ভূস্থির উপগ্রহ, মানে পৃথিবীর সাপেক্ষে সে স্থির, সেগুলাকে আমরা বলি ভূ স্থির উপগ্রহ। মাঝে মাঝে কোশ্চেনে এরকম বলে দিবে ভূ স্থির উপগ্রহ, তখন কিন্তু পর্যায়কাল বলে দেবে না, সেটা তো জানা থাকতে হবে যে সেইটার পর্যায়কাল হচ্ছে 24 ঘন্টা, 24 আওয়ার্স। তো আবার কখনো কখনো কোশ্চেনে এরকম বলবে যে এই উপগ্রহের ডাটা দিয়ে বলবে যে এটা কি কৃত্রিম ভূস্থির উপগ্রহ কিনা যাচাই করো, তখন তুই পর্যায়কাল বের করে দেখবি 24 ঘন্টা সমান হয়েছে কিনা। কথা কি বোঝা গেল? আচ্ছা, এখন কখনো কখনো এই কৃত্রিম উপগ্রহের গতিশক্তি বের করতে বলে, তাহলে গতিশক্তি সমান সমান ছিল ½ mv²। তো ওই যে ভি এর মান আমরা অলরেডি জানি, তো কৃত্রিম উপগ্রহের যদি গতিশক্তি বের করতে বলে, কৃত্রিম উপগ্রহের গতিশক্তি সেটা হবে ½ mv²। তো ½ mv², ওই ভি ছিল রুট জিএম বাই আর প্লাস এইচ। তো তাই যদি হয়, সেটাকে যদি এখানে বসাই দেই, স্কোয়ার করলে রুট চলে যাবে, জাস্ট খালি জিএম বাই আর প্লাস এইচ আসতেছে। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, উপরে আসতেছে জি এম এম, নিচে হচ্ছে 2 আর প্লাস এইচ। এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের গতিশক্তি। কে দিয়ে দেখায় অথবা ইকে দিয়েও দেখানো যায়। এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের গতিশক্তির রাশিমালা। বুঝছিস? এগুলা থেকে প্রচুর অঙ্ক আসে, মানে টেস্ট পেপার খুললেই দেখবি খালি এগুলা থেকে অঙ্ক আসছে। আচ্ছা, এখন আমি আর কয়েকটা জিনিস বলতেছি, সেটা হচ্ছে কয়েকটা অবজেক্টিভের জন্য এই কয়েকটা জিনিস একটু পড়বি। সেটা হচ্ছে, যদি আমরা তো দেখছি যে 11.2, মানে ভির মান যদি 11.2 কিলোমিটার পার সেকেন্ড হয়, তাহলে সে আর পৃথিবীতে ফিরে আসবে না, সে পৃথিবী থেকে চলে যাবে। তো আমি যদি সেইটাকে এই এত বেগে ছুঁড়ে মারি, সেটার মান হচ্ছে ভি ইকুয়ালস টু হচ্ছে 7 মানে ভিটা যদি লেস দেন 7.92 কিলোমিটার পার সেকেন্ড হয়,
এইটার চেয়ে যদি কম হয় ভি এর মান, মানে বেগের মানটা যদি 7.92 কিলোমিটার পার সেকেন্ডের কম হয়, তাহলে সেটা পৃথিবীর চারদিকে, এই পৃথিবী থেকে যখন আমি ছুঁড়ে মারবো তাকে, এটা যদি পৃথিবী হয়, পৃথিবী থেকে ছুঁড়ে মারার পর সে পৃথিবীকে একটা উপবৃত্তাকার পথে ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবে। পৃথিবীর চারপাশে সে একটা উপবৃত্তাকার পথে ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবে। বই লেখা আছে, অবজেক্টিভের জন্য পড়বি। আচ্ছা, এইবার এইটা যদি 7.2 এর সমান হয়, 7.92 এর সমান হয়, বেগটা যদি 7.92 কিলোমিটার পার সেকেন্ডের সমান হয়, তাহলে সে পৃথিবীটাকে বৃত্তাকার পথে ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবে। আচ্ছা, বৃত্তাকার পথে ঘুরে ফিরে আসবে না, সরি, বৃত্তাকার পথে ঘুরে সে পৃথিবীকে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করতে থাকবে। আই মিন সে চাঁদের মতো একটা উপগ্রহে পরিণত হবে। আই মিন প্রতি রাত্রে যেমন আমরা চাঁদকে দেখি ওরকম দেখা যাবে তাকে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে এটা সেকেন্ড গেল। থার্ড হচ্ছে যদি এই ভি এর মানটা, এটা অবজেক্টিভের জন্য পড়বি, 9.2 এর থেকে বেশি কিন্তু 11.2 এর থেকে কম হয়, এইটার মধ্যে হয়, তাইলে সেক্ষেত্রে সে পৃথিবীকে যে কোনো একটা ফোকাসের মধ্যে রেখে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করতে থাকবে, সে ফিরে আসবে না, উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করতে থাকবে। আর লাস্ট হচ্ছে, কয়টা বললাম? তিনটা বলছি না, আরো দুইটা বাদ আছে। আচ্ছা, দুইটা, একটা তো বলে ফেলছি, প্রথমটা তো বলে ফেলছি যে যদি 11.2 হয় তাহলে সে ওইটা পৃথিবীর পৃষ্ঠ থেকে চলে যাবে। আর লাস্ট হচ্ছে যদি এই মানটা 11.2 এর চেয়ে বেশি হয়, বস্তুটাকে যে বেগে ছুড়ে দিছি সেই মানটা যদি 11.2 কিলোমিটার পার সেকেন্ডের চেয়ে বেশি হয়, তাহলে সেক্ষেত্রে সে পৃথিবী থেকে সে অধিবৃত্তাকার পথে, মানে আগেরটা ছিল উপবৃত্তাকার, এবার অধিবৃত্তাকার পথে পৃথিবী থেকে চলে যাবে আর পৃথিবীতে ফিরে আসবে না। সো এই জিনিসগুলা অবজেক্টিভের জন্য আসে, অবজেক্টিভের জন্য শুধু পড়বি। এই 5টা কেস আর কি। একটা কেস হচ্ছে 7.92 এর চেয়ে কম, তারপরে হচ্ছে 7.92 এর সমান, 7.92 এর চেয়ে বড়, 11.2 এর চেয়ে ছোট, আরেকটা হচ্ছে 11.2 এর সমান, আর একটা হচ্ছে 11.2 এর চেয়ে বড়। এই 5টা কেসে কোনো একটা বস্তুকে ছুঁড়ে মারলে তার অবস্থাটা কি হবে জাস্ট বই থেকে একবার দেখে নিবি, অবজেক্টিভের জন্য পড়বি। তাহলে এই পর্যন্তই রাখি পূজা, নাকি? এগুলার অঙ্কগুলা দেখিস। আচ্ছা, দাঁড়া আমি আগে স্ক্রিন রেকর্ডটা অফ করে নিই।